হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের মুভি মাসিহা এসে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা আরো এক মাসিহাকে নিয়ে কথা বলবো, না মোহাম্মদ যিশু বা মোজেস নয়, আমাদের ভাইজান সালমান খান। তো সালমান খানের আপকামিং সিনেমা গালওয়ান ভ্যালির ওপরে, যেটা তৈরি হচ্ছে 2020 সালে ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডার স্কার্মিশ হয়েছিল কোভিড এর সময়, সেটার ওপরে অপূর্ব লাখিয়া ডাইরেক্টর। তো সেটার পোস্টার ড্রপ করেছিল আই থিঙ্ক প্রায় 2 সপ্তাহ আগে। আমি মানে বাসি হয়ে হলুদ হয়ে যাওয়া একটা অ্যান্টিক নিউজ নিয়ে ভিডিও করছি। তো ভিডিওটা ডিটেলসে কথা বলবো, আমার মোশন পোস্টারটা কেমন লাগলো, সিনেমাটা নিয়ে আলোচনা করব, এবং এই গালওয়ান ভ্যালি ক্ল্যাশ এবং এটার যে ইতিহাস সেটা নিয়ে আলোচনা করব। তো ঐশ্বরিয়া রায়ের বয়ফ্রেন্ডের পাশাপাশি কিন্তু এডউইনা মাউন্ট ব্যাটেনের বয়ফ্রেন্ডও আসবে, সালমান খান এবং জওহর নেহেরু। দ্যাটস আ ফাকিং কোল্যাব ইউ নেভার থট ইউ নিডেড, রাইট? তো ভিডিওটা শুরু করছি। প্রথমত মোশন পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সালমান খানের অনেক দিন এমন কিছু আসে না যেটাকে মন খুলে ভালো বলা যায়। মোশন পোস্টারটা কিন্তু সত্যিই ভালো। এবার সিকান্দারের টিজার যেটা এসেছিল, একদম প্রথম যে টিজারটা, মিউজিয়ামে যে ফাইট সিকোয়েন্সটা ছিল খুব স্টাইলাইজড, ওটা আমার ব্যাপক লেগেছিল। বাট সিকান্দার সিনেমাটা জালি সিনেমা। এইটা কিন্তু অনেস্টলি বলছি সত্যিই ভালো লাগছে, এবং সালমান খানকে যেভাবে ইন্টেন্সলি প্রেজেন্ট করা হয়েছে, এবং সালমান খানকে পুরোপুরিভাবে একটা মানে কি বলবো উন্ডেড টাইগারের মতো লাগছে, যে আহত কিন্তু মানে কি বলবো, আহত কিন্তু নিহত নয় আর কি, উন্ডেড টাইগার, একটা বার্ব ডয়ার ব্যাট ধরে আছে হাতে, এবং ইন্টেন্স লাগছে কিন্তু। এবং মোশন পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে, এবং এই সিনেমাটা নিয়ে আমার আশা আছে। এবার দেখুন, অনেকে এটাকে সিনিসিজম করবে যে চলো দেশপ্রেমে সুড়সুড়ি দিয়ে সিনেমা বানাচ্ছে, বা চলো এই যে কেরিয়ার এখন চলছে না, পরপর ফ্লপ হচ্ছে, চলো এখন দেশপ্রেম ভাঙিয়ে সিনেমা বানাই। তো দেখুন, সিনিসিজম গুলো আসবেই, ঠিক আছে, আমি সেটা দোষও দেবো না আসার জন্য, কারণ আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিদের থেকে বেশি হিপোক্রিট কেউ হয়ও না। তো আমি অডিয়েন্সের দোষও দেবো না ফর দিস সিনিসিজম, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই জিনিসটা বাদ দিই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি যেটা বলা হচ্ছে, সেটা আমি ডিটেলসে অবভিয়াসলি আলোচনা করব। তো মোশন পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। আর অনেকে ডাইরেক্টর অপূর্ব লাখিয়া দেখে অনেকে একটু নাক ছিটকাচ্ছেন, কারণ অপূর্ব লাখিয়ার ট্র্যাক রেকর্ড যে খুব ভালো তা নয়। এবার দেখুন, অপূর্ব লাখিয়া খুব ভালো ডাইরেক্টর না হলেও অপূর্ব লাখিয়ার একটা সিনেমা শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা, সেটা কিন্তু জেনুইনলি ভালো একটা সিনেমা। অপূর্ব লাখিয়া আরো অনেক আলফাল ছোলার ডাল সিনেমাও বানিয়েছে, বাট শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা, যেটাও একটা রিয়েল ইনসিডেন্টের উপরেই বেস্ট ছিল, সেটা কিন্তু জেনুইনলি একটা ভালো সিনেমা ছিল। তো ভালো সিনেমা কিন্তু অপূর্ব লাখিয়া ডেলিভার করতেই পারে, বাট অবভিয়াসলি অপূর্ব লাখিয়ার লাস্ট কয়েকটা সিনেমার ট্র্যাক রেকর্ড খুব বাজে। তো দেখা যাক, বাট ওভারঅল মোশন পোস্টারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবার আমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে গালওয়ান ভ্যালিতে এই যে ক্ল্যাশটা হয়েছিল, সেই ক্ল্যাশটা বিষয় এবং এটার ইতিহাসের বিষয়। এবং এখান থেকে আমরা ঢুকবো প্রত্যেকের প্রিয়, নিজেদের ইল ইনফর্ম জিওগ্রাফিক্যাল ওপিনিয়ন ডাম্প করার সব থেকে বড় গ্রাউন্ড, সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের কাশ্মীর। কাশ্মীর নিয়ে কথা হবে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। তো কাশ্মীরের ইতিহাস আশা করছি সবাই জানেন, বিইং অ্যান ইন্ডিয়ান দ্যাটস দ্য বেয়ার মিনিমাম থিং ইউ শুড নো। সেটা হচ্ছে, যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, যে প্রিন্সলি স্টেটগুলো ছিল তাদেরকে অপশন তিনটে দেওয়া হয়েছিল, যে তোমরা হিন্দু মেজরিটি ইন্ডিয়াতে জয়েন করতে পারো, মুসলিম মেজরিটি পাকিস্তানে জয়েন করতে পারো, বা অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নেশন থাকতে পারো। তো কাশ্মীর বলেছিল, হরি সিং রাজা ছিলেন, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো। কিন্তু তার ইন্ডিপেন্ডেন্ট বেশি দিন থাকা হয়নি, কারণ ওদিক দিয়ে মানে কাশ্মীর বর্ডার দিয়ে যে কাবিলারা ছিল, আফগান ট্রাইব ছিল, এবং পাকিস্তানি মিলিশিয়া ঢুকে পড়ে এবং সেখানে প্রচুর অ্যাট্রসিটিস করে। হরি সিং তখন জওহরলাল নেহরুর কাছে আর কি সাহায্য চান, অ্যাকচুয়ালিতে চেয়েছিলেন সর্দার প্যাটেলের কাছে। বাট যাই হোক, তো তখন আর কি তাদের মধ্যে একটা সই মানে একটা এগ্রিমেন্ট সাইন করা হয় যে কাশ্মীর ইন্ডিয়াতে জয়েন করছে, আপনারা প্রত্যেকে জানেন সেটা। তারপরে প্রথম কাশ্মীর ওয়ার হচ্ছে, যেটা 47-48 হয়েছিল। তারপরে 1965-তে আবার যুদ্ধ হচ্ছে। তারপরে 1971-এ আবার যুদ্ধ হচ্ছে, যেটা কাশ্মীর নিয়ে তো ছিল না, কিন্তু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে ছিল। বাট তারপরে 71-এর যুদ্ধের পরে সিমলা এগ্রিমেন্ট হচ্ছে, সেখানে এই যে কাশ্মীরটা, সেটাকে একটা লাইন অফ কন্ট্রোল দেয়া হচ্ছে। এবং এই টার্মটা মনে রাখবেন, লাইন অফ কন্ট্রোল, কারণ লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল প্রচুর লোকে ভুল ভাবে। তো দিস ইজ দ্য লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। এটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার যে কাশ্মীর, সেটার বর্ডার, বোঝা গেল। এবং ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটেড যে কাশ্মীরটা আছে, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, এই স্লিভারটা, এটা হচ্ছে
আর কি কি বলবো, আজাদ কাশ্মীর এরা বলে, আজাদ কাশ্মীর হোয়াট এভার। আর গিলগিট বাল্টিস্তান এই জায়গাটা এমটি থাকে। আর ইন্ডিয়ার এখন কাশ্মীর, ইন্ডিয়া যে পার্টটা অ্যাডমিনিস্টার করে কাশ্মীরের, সেটার তিনটে কম্পোনেন্ট আছে, ঠিক আছে? একটা কাশ্মীর ভ্যালি, একটা জম্মু ডিভিশন, আর একটা হচ্ছে লাদাখ, ঠিক আছে? আমি চীনের ব্যাপারটায় পরে আসছি, ঠিক আছে? এইবার আমরা যে কাশ্মীর কনফ্লিক্ট বলি, সেটা মূলত কাশ্মীর ভ্যালিতেই কনসেন্ট্রেটেড, ঠিক আছে? কাশ্মীর ভ্যালি আর জম্মুতে কিছুটা, জম্মুতে আমি বলবো না ইনসার্জেন্সি বা টেরোরিজম হয়নি, বা সেটা কম। মূলত আমরা যে খবরটা দেখি কাশ্মীরের, যে স্টোন পেল্টিং, ইনসার্জেন্সি, এই ইন্ডিয়ান মিলিটারি যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, টেরোরিজম হচ্ছে, মোস্টলি দিস ইজ দ্য কাশ্মীর ভ্যালি রিজিয়ন, ঠিক আছে? গোটা কাশ্মীর কনফ্লিক্টটা এই ইন্ডিয়ান কাশ্মীর ভ্যালি আর পাকিস্তানের আজাদ কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? যে টেরোরিস্ট গ্রুপগুলো আছে, ওই জৈশ ই মোহাম্মদ, তারপরে হিজবুল মুজাহিদিন, লস্কর ই তৈবা, এগুলো আজাদ কাশ্মীর বেসড। তো অনেক সময় হয় আমরা যখন কাশ্মীর কনফ্লিক্ট বলে দিই, তখন মানে পুরো কাশ্মীরের এই যে সুন্দর বাটারফ্লাই শেপ ম্যাপ, এটা পুরোটা চলে আসে, ঠিক আছে? সেটা কিন্তু নয়। যে কনফ্লিক্ট জোনটা, সেটা মোস্টলি ওই কাশ্মীর ডিভিশনটা, আজাদ কাশ্মীর আর জম্মুর কিছুটা অংশ, তাও জম্মু এখন পিসফুল, ঠিক আছে? তো ইট পেন্টস আ রং পিকচার যখন আমরা বলি কাশ্মীর কনফ্লিক্ট। অ্যাকচুয়ালিতে বলা উচিত কাশ্মীর ভ্যালি কনফ্লিক্ট। বাট যাই হোক, এই গেল হচ্ছে কাশ্মীরের সাইডটা, মানে পাকিস্তানি কাশ্মীরের সাইডটা, এটা আপনারা সবাই জানেন, সবাই সিনেমাতে দেখেছেন। এইটা নিয়েই, মানে এই রিজিয়নটা নিয়েই, আজাদ কাশ্মীর আর এই পাকিস্তান মানে কাশ্মীর ভ্যালি নিয়েই সিনেমাগুলো তৈরি হয়, প্রত্যেকে দেখেছেন, আমি সময় নষ্ট করছি না। এবার আমরা আসবো হচ্ছে এই সাইডটাতে, ইস্টার্ন সাইডটাতে, যেখানে ইন্ডিয়ার সাথে চায়নার বর্ডার, এবং সেখান থেকেই আমাদের সবার প্রিয় প্রাইম মিনিস্টার এডউইনা মাউন্টব্যাটেনের বুটি কল জওহর নেহেরু আসছে। জওহর নেহেরু মানে তার প্রাইম মিনিস্টার হিসেবে কি ওপিনিয়ন আমার আছে সেটা তো নিয়ে আমি বলি আমি জেলে চলে যাব, বাট তার মেয়ে ইন্দিরা গান্ধী ওয়াজ মাচ মোর অফ আ ম্যান দেন হি ওয়াজ, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালিতে জওহরলাল নেহেরু পুরুষ ছিলেন, বাট হি ওয়াজ দ্য বিগেস্ট পুসি ইন হিজ হাউস। তো যাই হোক, আর ডিটেলসে আমি যাচ্ছি না। তো জওহর নেহেরু কি করেছিলেন, তিনি খুব কৃতিত্বের সাথে 1962 সালে চায়নার কাছে 38,000 স্কোয়ার কিলোমিটারের মতো ল্যান্ড হেরে চলে আসেন। 38,000 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? প্রায় ভুটানের সাইজের, ভুটান বা সুইজারল্যান্ডের সাইজের, সুইজারল্যান্ডের আই থিঙ্ক 39,000 সামথিং স্কোয়ার কিলোমিটার তিনি হেরে চলে আসেন, ঠিক আছে? এবার এখান থেকে হচ্ছে ওইটাকে, ওই যে রিজিয়নটাকে ক্যাপচার করে নিচ্ছে, ওই 38,000 স্কোয়ার কিলোমিটার, ওটাকেই চায়না বলছে আকসাই চীন, ঠিক আছে? এবার সেখান থেকে চলে আসছে হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার। এবার তার মধ্যে পাকিস্তানের একটা রিজিয়ন ছিল ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট বলে, সেটা আবার পাকিস্তান চায়নাকে গিফট করছে, যেহেতু পাকিস্তানের চায়নার থেকে টাকা ফাঁকা নেয়, সেই জন্য অ্যাজ আ গুডউইল দিয়ে দিচ্ছে। ইন্ডিয়া অবভিয়াসলি সেটা রেকগনাইজ করে না, বিকজ ইন্ডিয়া হরি সিং এর এগ্রিমেন্ট অনুযায়ী উইথ সর্দার প্যাটেল পুরো কাশ্মীরটা ইন্ডিয়ার হওয়া উচিত। বাট যাই হোক, তো এই যে রিজিয়নটা যেটা বললাম, যেটা জওহরলাল নেহেরু খুইয়ে এসেছিল 1962 সালে, সেই রিজিয়নটার সাথে ইন্ডিয়ার যে বর্ডারটা, আকসাই চীনের সাথে ইন্ডিয়ার বর্ডারটা, সেটাকে বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে? এলএসি। এই এলএসি আর এলওসির পার্থক্যটা বোঝানোর জন্যই এত কিছু বলা, ঠিক আছে? তো এই এলএসির মধ্যে একটা নদী যায়, সেটার নাম হচ্ছে গালওয়ান রিভার, এবং সেটারই ভ্যালি রিজিয়নের মধ্যে দিয়ে হচ্ছে এই এলএসিটা। এবার এলওসি আর এলএসির মধ্যে একটা বিশাল বড় পার্থক্য আছে। এলওসিটা যেটা যেটা ওয়েস্টার্ন সাইডটায় কাশ্মীরের, ওই আজাদ কাশ্মীর আর কাশ্মীর ভ্যালি, ওই জায়গাটা অনেক বেশি ওয়েল ডিফাইন্ড একটা বর্ডার, এবং দুটো দেশের মধ্যে যুদ্ধ আছে, কিন্তু দুটো দেশ ওই এক্স্যাক্ট লাইন অফ কন্ট্রোলটাকে মেনে চলে, যে এটা ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া, আর আর ওটা হচ্ছে পাকিস্তান অকুপায়েড এরিয়া। মানে ওরা বলে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া, বা যাই হোক, মানে ওটা হচ্ছে অকুপায়েড টেরিটরি। একটা ক্লিয়ার ডিফাইন্ড বর্ডার আছে, যেটা দুটো দেশ যুদ্ধ বিগ্রহ টেরোরিজম সত্ত্বেও মেনে যায়। কিন্তু এলএসি যেটা খবরে আসে না, যেটা বললাম, আমরা যে কাশ্মীর কনফ্লিক্টটা দেখি, ওটা হচ্ছে ওই কাশ্মীর ভ্যালি আর ইয়ের মধ্যেই সীমাবদ্ধ। এই জায়গাটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। কেন? কারণ মারাত্মক হার্শ টেরেন। আমরা এই যে লাদাখে বেড়াতে যাই, লাদাখ কি একটা পাহাড়ি জায়গা, মারাত্মক ঠান্ডা। এবং আরো যদি ওপরের দিকে যান, যখন আকসাই চীনের দিকে যাচ্ছেন, মানে এখন যেটাকে আকসাই চীন বলছে, মানে যে অকুপাইড টেরিটরিটা আছে চায়নার, সেখানে মারাত্মক ঠান্ডা আর মারাত্মক কি বলবো পাহাড়ি এরিয়া, প্রচন্ড হার্শ টেরেন, ঠিক আছে? ওখানে আপনি ক্লিয়ারলি একটা বর্ডার তৈরি করতে পারবেন না। ওখানে আপনার মানে একটা কাঁটা তার দিয়ে, বা একটা যেরকম ভাবে দক্ষিণ আর মানে উত্তর কোরিয়া করে ডিমিলিটারাইজড জোন একটা তৈরি করা,
বা যেরকম ভাবে ইন্ডিয়া করেছে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, ওইভাবে করতে পারবেন না, কারণ টেরেন মারাত্মক হার্শ আর মারাত্মক ঠান্ডা, মানে জিরোর অনেক নিচে টেম্পারেচার চলে যায়। তো এই জন্য কিন্তু এলএসি এক্স্যাক্টলি কোথায় শেষ হচ্ছে সেটা নিয়ে একটা কনফ্লিক্ট থাকে। এবং এখান থেকেই আমরা আসবো হচ্ছে 2020 সালে যেটা হয়েছিল, সেটা সিয়াচেন কনফ্লিক্ট। আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি 2020 আর 2021-এর মধ্যে বর্ডার স্কার্মিশ অনেকগুলো হয়েছিল, বাট মেন যেটা হয়েছিল সেটা হয়েছিল 2020 সালের 15 এবং 16 জুন, যখন একদম কোভিড চলছে, আমরা ওই ডালগোনা কফি টফি বানাচ্ছি, তখন হচ্ছে এই কনফ্লিক্টটা হয়েছিল। কনফ্লিক্টটা হয়েছিল হচ্ছে ভারত রাস্তা বানাচ্ছিল, ঠিক আছে, ভারত রাস্তা বানিয়ে আর কি ওই যে এরিয়াটা আছে যেটা আবারও উইচ ইজ নট ওয়েল ডিফাইন্ড, সেখানে অব্দি গেছিল। এবার চীনাদের কি করতে হবে, চীনারা তখন দেখলো যে এদেরকে বাধা দিতে হবে, ঠিক আছে, ভারত কিন্তু নিজের এরিয়ার মধ্যেই ছিল, বাট যেহেতু ওই একটা গ্রে এরিয়া আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, বিকজ অফ দ্য টেরেন বিং সো হার্শ, এক্স্যাক্ট আপনি বর্ডার কোনোদিনই ম্যাপ আউট করতে পারবেন না রিয়েল ওয়ার্ল্ডে। তো ওরা সেই সুযোগ নিয়ে ইন্ডিয়ার যে টেরিটরি, যেটা অ্যাকচুয়াল ইন্ডিয়ার টেরিটরি, সেটার মধ্যে ঢুকে পড়ে এখন ওখানে টেন্ট ফেন্ট সেট করে, ঠিক আছে। এবার দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট ছিল যে কোনো রকম ফায়ার আর্মস বা মিলিটারি গ্রেড ওয়েপেন ইউজ করা যাবে না, ঠিক আছে, কোনো রকম মিলিটারি গ্রেড ওয়েপেন বা ফায়ার আর্মস ইউজ করা যাবে না, এটা দুটো দেশের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল। তো তখন এই চাইনিজ যে ট্রুপস যারা ঢুকে পড়েছে এই যে গ্রে এরিয়াটা, যেহেতু এলএসি নট বিং ওয়েল ডিফাইন্ড, এটা যেটা ইচ্ছে করে ঢুকে পড়েছে যাতে ইন্ডিয়ান মিলিটারি রাস্তা না বানাতে পারে, তখন মানে ইন্ডিয়ান মিলিটারি যাচ্ছে হচ্ছে এদের সাথে ফাইট করতে, এবং কোন রকম ফায়ার আর্মস বা মিলিটারি গ্রেড ওয়েপেন ছাড়া। তারা কি কি নিয়ে গেছিল, তারা নিয়ে গেছিল হচ্ছে বার্বড ওয়্যার ব্যাট, ব্যাটের উপরে কাঁটা তার চড়ি, এই যে সালমান খানের হাতের পোস্টারটা যেটা দেখতে পাচ্ছেন একটা বার্বড ওয়্যার ব্যাট ধরে, ওটা ওখান থেকেই আসছে। তারপরে তারা আরো কি ইউজ করেছিল, আয়রন রড, ঠিক আছে, লোহার রড, তারপরে মানে ব্যাটের ওপরে আর কি পেরেক পুঁতে, মানে স্পাইকড ব্যাট যেটাকে বলে, এরকম জিনিসপত্র নিয়ে মানে পাড়ার গুন্ডারা যেরকম ভাবে লড়াই করতে যায়, তারা লিটারালি সেইভাবেই গেছিল। কারণ কি, কারণ আপনি কোন রকম মিলিটারি গ্রেড ওয়েপেন ইউজ করতে পারবেন না। তো ভারতীয় সৈন্যরা খুবই ব্রেভলি ফাইট করছে, দুদিন চলেছিল, 15 এবং 16 জুন। ভারতবর্ষের 20 জন মানুষ শহীদ হন, এবং চায়নার থেকে 35 থেকে 45 জন, যদিও চায়না কমিয়ে বলে, বাট যাই হোক, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে যা প্রমাণ পাওয়া যায়, প্রায় 35 থেকে 45 জন, যে কোনো একটা নাম্বার চাইনিজ ট্রুপ মারা যায় এবং পুশব্যাক হয়। এবং আফটার মাত্রা আপনারা প্রত্যেকে জানেন যে ইন্ডিয়া পুরোপুরি কার্পেট ব্যান করে দেয়, ঠিক আছে, চাইনিজ অ্যাপ থেকে শুরু করে টিকটক ব্যান করে দেয়, যেটার থেকে অনেকের আর কি রুজি রুটি চলে যায়। তো এই হচ্ছে গল্প, ঠিক আছে। এই 15 এবং 16 জুনের যে কনফ্লিক্টটা ছিল, এবং চায়না এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেহেতু ওয়েল ডিফাইন্ড নয়, কারণ আপনি অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে ওখানে বর্ডার কোনো বানানোর প্রশ্নই ওঠে না, এত হার্শ কন্ডিশন, সেটাতে ঢুকে পড়ে ইন্ডিয়ান মিলিটারি কোনো কিছু ছাড়া রড, বার্বড ওয়্যার ব্যাট এইসব দিয়ে পিটিয়ে 20 জন ভারতীয় মানুষও শহীদ হন, অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং চাইনিজ লোকেদেরও 45 জন মতো মারা যায়, তাদেরকে পুশব্যাক করে দিচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে সিনেমাটা হবে। গল্পটার মধ্যে কিন্তু দম আছে, কারণ কি, কারণ প্রথমত এটা আমরা ওয়ার ফিল্ম বলতে যেটা বুঝি সেটা কিন্তু নয়, মানে এটা স্পেকটাকেল বেসড ওয়ার ফিল্ম হবে না। এই গল্পটা কে নিয়ে সিনেমাটা বানালে স্পেকটাকেল বেসড ওয়ার ফিল্ম কিন্তু হবে না, কারণ জেটস, ট্যাঙ্কস ওসব কিচ্ছু নেই এখানে। বেসিক্যালি দুটো গ্রুপ অফ মিলিটারি আর ফাইটিং লাইক, মানে আমরা পাড়ার মোড়ে যেরকম ভাবে ফাইট করি রড ফড নিয়ে অ্যান্ড অল দ্যাট, বার্বড ওয়্যার ব্যাট নিয়ে, যেটা মোশন পোস্টারেও দেখালো, এই জিনিসটা কিন্তু খুব অন্য রকমের একটা গ্রাউন্ডেড ওয়ার ফিল্ম। অ্যাকচুয়ালি দ্য ওয়ার ফিল্ম পুরো অর্থে বলাও যায় না, কারণ এটা ওয়ার নয়, এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে স্কার্মিশ, বাট সিনেমাতে কিভাবে দেখাবো আমি জানি না। সেটা একটা বিষয় যে একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ আপনাকে নিতে হবে। আপনি ওই বড় বড় এক্সপ্লোশন দেখিয়ে দিলেন, 4টে ফাইটার জেটের ভিএফএক্স লাগিয়ে দিলেন, সেভাবে হবে না। সেকেন্ডলি যেটা যেটা আমি বারবার করেই বলছি, এই টেরেনটা মারাত্মক হার্শ এবং মারাত্মক ঠান্ডা, বছরে মানে মিটারের মানে বেশ কয়েক মিটার বরফ জমে যায়, মানে জমি তার উপরে বেশ কয়েক মিটারের বরফের লেয়ারিং থাকে, ঠিক আছে, এতটা ঠান্ডা, মাইনাসের অনেক অনেক নিচে। এখানে কিন্তু একটা সার্ভাইভালের অ্যাসপেক্টও চলে আসবে, কারণ আমি যেটা বললাম যে 20 জন যে ভারতীয় যারা মানে সৈন্য শহীদ হয়েছিলেন, তাদের সবাই কিন্তু এই যে মারামারিতে মারা যাচ্ছেন তা কিন্তু নয়, তারা এর অনেকে হাইপোথার্মিয়াতে মারা যাচ্ছেন, অনেকে ফ্রস্ট বাইটে মারা যাচ্ছেন। তো এখানে কিন্তু
শুধুমাত্র লড়াইটা নয়, এই যে এতটা হার্শ টেরেনে ভারতীয় সৈন্যরা সারভাইভ করছে, এটা ইটসেলফ কিন্তু একটা গল্প। তো আমার মনে হয় যদি ভালোভাবে ডাইরেকশন দেওয়া যায়, এটা কিন্তু দুটো অ্যাসপেক্টই উঠে আসতে পারে। একটা হচ্ছে খুব গ্রাউন্ডেড ওয়েতে একটা খুব ব্রুটিশ কিন্তু রিয়েলিস্টিক একটা মানে একটা অ্যাকশন ফিল্ম, যেটা বললাম ওই লাঠি, রড, স্পাইক, বেসবল মানে বার জড়িয়ে বেসবল ব্যাট, এই জাতীয় জিনিস দিয়ে। সেকেন্ড হচ্ছে ইজ দ্য সার্ভাইভাল অ্যাসপেক্ট, যে এত ঠান্ডায় এত হার্শ টেরেনে যেখানে মানুষ ফ্রস্ট বাইট হচ্ছে, মানে বুঝতেই পারছেন মারাত্মক জিনিস ফ্রস্ট বাইট, হাইপোথার্মিয়াতে মারা যাচ্ছে ভারতীয় সৈন্যরা। ওই দিক মানে চায়নার সাইডেরও অনেক মানুষ হাইপোথার্মিয়াতে ফ্রস্ট বাইটে আহত বা নিহত হন। তো এই সার্ভাইভাল অ্যাসপেক্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এই সিনেমাটা যদি এই সার্ভাইভাল এবং ওয়ার এই দুটো জিনিসই ব্যালেন্স করতে পারে, তাহলে কিন্তু একটা জেনুইনলি ভালো সিনেমা হতে পারে। ঠিক আছে, আমি তাই জন্যই এতগুলো কথা বললাম, জেনুইনলি ভালো সিনেমা হতে পারে। অ্যাকচুয়ালিতে আমি যখন ট্রেলারটা দেখছিলাম, তারপরে আমি মানে গালওয়ান ভ্যালিটালি আমি জানতামই, তারপরে রিসার্চ করছিলাম, লিয়াম নিসনের একটা সিনেমার কথা আমার খুব মনে পড়ছিল, সেটার নাম হচ্ছে দ্য গ্রে। ঠিক আছে, এবার সেটা লিয়াম নিসন যেরকম ভাবে ওই টেকেন টাইপের ওই ওভার দ্য টপ বি গ্রেড অ্যাকশন সিনেমা করে, সেটা নয়। দ্য গ্রে এর গল্পটা পুরোপুরি সার্ভাইভালের গল্প। সেটা হচ্ছে আলাস্কাতে, মানে আলাস্কা তো জানেন আমেরিকান স্টেট, নর্দার্ন মোস্ট স্টেট, তো পুরোটাই বরফ। তো ওখানে কি হচ্ছে, একটা প্লেন ক্র্যাশ করছে, প্লেন ক্র্যাশে লিয়াম নিসন একমাত্র সার্ভাইভার। তাকে মানে তাকে কিন্তু ওই যে জায়গাটা, ওখানে প্রচুর পরিমাণে স্নো উলফ থাকে। ঠিক আছে, তো এই স্নো উলফদের থেকে তাকে বাঁচতে হবে, ওই তার কাছে যতটুকু যা সরঞ্জাম আছে। তো এই স্নো উলফটাকে চাইনিজ সোলজার দিয়ে রিপ্লেস করে দেন। ইউ আর টেলিং দ্য সেম স্টোরি, তাই না? এবং গ্রে সিনেমাটা আমি যারা দেখেননি আমি রেকমেন্ড করবো, অ্যাকচুয়ালিতে খুব ভালো একটা সিনেমা। মানে ওই বললাম যেটা লিয়াম নিসনের, যেহেতু অন্য অ্যাকশন সিনেমাগুলো একটা সার্টেন কাইন্ডের, ওই জন্য এটাকে আর কি অতটা আলোচনা হয় না, ব্যাপক সিনেমা। তো ওই রকম একটা ফিল আমার দিচ্ছিল, যে ওই রকম ভাবে যদি করা যায় যে ভারতীয় সৈন্যরা তারা সার্ভাইভও করছে ওই রকম হার্শ ক্লাইমেটে, ওই রকম বরফ, ওই রকম ঠান্ডা, লোকে হাইপোথার্মিয়া হচ্ছে, ফ্রস্ট বাইট হচ্ছে, তার মধ্যে তারা ওই বেসবল ব্যাট, স্পাইকড ব্যাট দিয়ে মারামারি করছে। তো যদি ভালো বানানো যায়, আবারও অপূর্ব লাখিয়ার ট্র্যাক রেকর্ড খুব ভালো না, এক যদি শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা ছেড়ে দিই, যদি ভালো বলা যায়, এটা কিন্তু জেনুইনলি ভালো একটা সিনেমা হতে পারে। এবং কোথাও গিয়ে আমরা যেটা বারবার করে বলি সালমান খানের কামব্যাক, সালমান খানের কামব্যাক, সেটা কিন্তু হয়ে যেতেও পারে। ঠিক আছে, তো খুব এক্সাইটিং একটা নিউজ। দেখা যাক, আমি সালমান খানের সিনেমা নিয়ে ইউজুয়ালি এতে এক্সাইটেড হই না, কারণ এক্সাইটেড হওয়ার মতো সিনেমা সালমান খান অনেস্টলি বানায় না। এবার দেখা যাক কি হয়। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।